তৃণমূলের টিকিট না পেয়ে অভিমানী ক্ষুব্ধ 5 কেন টিকিট পেলেন না? এবারের লোকসভা নির্বাচনে তৃণমূলের এমন 5 জন নেতা নেত্রী যারা অভিমানী ক্ষুব্ধ, তার কারণ তারা এবারে টিকিট পাননি। আজকে আলোচনা করব সেই বিষয়ে। নমস্কার, আমি শুভঙ্কর মান্না। আমার বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। দর্শক, প্রথমত তৃণমূলের অনেক নেতা নেত্রী যারা আশা করেছিলেন যে এবারে 2024 লোকসভা নির্বাচনে তারা টিকিট পাবেন, সেই আশায় বসেছিলেন। আশায় বাঁচে চাষা। কিন্তু কোনো অজ্ঞাত কারণে তারা টিকিট পাননি। আজকে আলোচনা করব সেরকম এমনই 5 জন নেতা নেত্রী যারা আশায় বুক ভাসিয়েছিলেন, যারা এই 2024 লোকসভা ভোটে তৃণমূলের স্রোতে গা ভাসাতে চেয়েছিলেন, কিন্তু কোনো কারণে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের যারা শীর্ষ নেতৃত্ব রয়েছে তারা মনে করেছে যে এবারে লোকসভা নির্বাচনে এই 5 জনকে টিকিট দেওয়াটা মূর্খামি হবে বা দলের কাছে পরাজয় নিয়ে আসতে পারে। সেই 5 জন কে কে, কোন সেই বিশেষ 5 জন, সেটাই নিয়ে আজকের আলোচনা। তৃণমূল কেন এই 5 জনকে প্রার্থী করেন তার নিশ্চয়ই সুনির্দিষ্ট কোনো কারণ রয়েছে। তবে শাসক দলের সূত্রে যে খবরটা আসছে যে এই রকম 5 জনকে টিকিট দেওয়া হয়নি, তার কারণ তৃণমূল অনেকদিন আগে থেকেই স্থির করে রেখেছিল এদের টিকিট দেবেই না। কারণ সবটাই ছিল সুচিন্তিত, কোনোটাই কিন্তু আচমকা নয়। এই যে তৃণমূলের প্রার্থী তালিকাটা তৈরি হয়েছে, এটা কিন্তু আজকে কালকে 1-2 দিনের জন্য নয়, 1-2 দিনের মধ্যে হয়নি। দীর্ঘদিন প্রায় 1 বছর ধরে টানা সার্ভে করা হয়েছে, সেখানের মানুষের মতামত নেওয়া হয়েছে, সেখানকার লোকাল নেতাদের কথা ভাবা হয়েছে, সেখানকার এমএলএ এমপিদের পরামর্শ নেওয়া হয়েছে। রাজ্যের নেতা নেত্রীরা বারবার চিন্তা ভাবনা করেছেন। শেষমেশ সার্ভে টিম, যারা আইপ্যাক থেকে শুরু করে বিভিন্ন যে সার্ভে টিম অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছে, তারাও রিসার্চ করেছে, করার পর ঠিক করেছে না, এই 5 জনকে টিকিট দেওয়া ঠিক হবে না, এদের টিকিট দেওয়া উচিত, এদের টিকিট দেওয়া উচিত নয়। মানে যেটা অনেকে মনে করছে যে আচমকাই হয়তো প্রার্থী ঘোষণা হয়ে গেল, এমনটা নয়। রাজনীতিতে প্রার্থী একটা ফ্যাক্ট, সে জয়ের জন্য হোক পরাজয়ের জন্য। আপনাকে যুদ্ধে জিততে হলে যুদ্ধের সেনাপতি কি হবে তা আগে থেকে ঠিক করতে হয়। 1-2 দিনের মধ্যে হঠাৎ করে কাউকে সেনাপতি করে দেওয়া যায় না। তাই তৃণমূল দীর্ঘদিন ধরে রিসার্চ করে করে যে কোন এলাকায় কাকে দেওয়া যায়, কাকে টিকিট দেওয়া যায়, কাকে সেনাপতি করা যায়, যে তৃণমূলের জয়টা আনবে। সুতরাং এরকম যদি কেউ মনে করে যে না না এই আজকে ও টিকিট পেয়ে গেল, আমাকে কেন টিকিট দিল না, একে কেন টিকিট দিল না, তাকে কেন টিকিট দিল, ককে কেন টিকিট দিল, খকে কেন টিকিট দিল না, ও কেন টিকিট পেয়ে গেল, এরকম হয় না। কারণ তৃণমূল এখানে 2011 সাল থেকে আছে, প্রায় 15 বছর, 14 বছর। তো স্বাভাবিক কারণে তৃণমূল এটা জানে যে কাকে টিকিট দিতে হবে, কোথায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে, কাকে দিলে সেই গোষ্ঠীদ্বন্দ্বকে কাটিয়েও তৃণমূলকে জয়টা এনে দিতে পারবে। মূল কথা হচ্ছে জয়। রাজনীতিতে যে জিতবে সেই শেষ কথা। তো আমি আজকে যে 5 জন নেতা নেত্রীর নাম আলোচনা করব, তাদের নাম অর্জুন সিং, শান্তনু সেন, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সুনীল মণ্ডল এবং মৌসুম নূর। অর্জুন সিং, শান্তনু সেন, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সুনীল মণ্ডল এবং মৌসুম নূর। এদের মধ্যে অর্জুন সিং তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন, হয়তো এবারে ব্যারাকপুরে প্রার্থী হবেন। কিন্তু বাকি 4 জন, এই শান্তনু সেন, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও সুনীল মণ্ডল, মৌসুম নূর, এরা অভিমানী, এরা ক্ষুব্ধ, কিন্তু ঠিক করেছেন না, বিজেপিতে যাবেন না, তৃণমূলের হয়ে লড়বেন। অভিমান আছে, ক্ষোভ আছে, বলেছেন মানুষের মনের কষ্ট রয়েছে, কষ্টটা ব্যক্ত করেছেন, কিন্তু লড়বেন তৃণমূলের হয়ে। কেউ কান্নাকাটি করেছে, কেউ চোখ দিয়েছে অন্য দলে, যেটা বললাম যে অর্জুন সিং তৃণমূল ছেড়ে আবার বিজেপিতে চলে গেছে। ব্রিগেডের পরেই টিকিট না পাওয়ার ক্ষোভের কথা কিন্তু প্রকাশ করেছিলেন অর্জুন সিং, যখন ব্রিগেডের সমাবেশটা হয়, যেখান থেকে প্রার্থী ঘোষণা হয়, তারপরে কিন্তু অর্জুন সিং খুব প্রকাশ করেছিলেন এবং তিনি যে বিজেপিতে যোগ দেবেন এটাও প্রায় ধরে নেওয়া হচ্ছিল। কিন্তু ঘটনাটা ঘটলো অর্জুন সিং এর পর। একে একে শান্তনু সেন, সুনীল মণ্ডল, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তারা তাদের অসন্তোষের কথা জানাতে শুরু করলেন। তখনই মনে হচ্ছিল যে এটা কি হচ্ছে। পরে যখন সেই তালিকায় বৃহস্পতিবার
গতকাল বৃহস্পতিবার এই তালিকার 9তম একজন সংযোজন হলো রাজ্যসভার সাংসদ ছিলেন প্রাক্তন মৌসুম বেনজির নূর, মানে আছে মালদহ গনি খান চৌধুরী। যখন রাজ্যসভার সাংসদ মৌসুম বেনজির নূরও তার অভিমানের কথা জানালেন, তখন কিছুটা পরিষ্কার হয়ে গেছে। যাক, এদের মধ্যে অর্জুন সিং ছাড়া কিন্তু বাকি 4 জন আপাতত দলের অনুগত সৈনিক হিসেবে কাজ করবেন, কারণ উপায়ও নেই, হয় তৃণমূলে যেতে হবে, নাহলে বিজেপিতে থাকতে হবে। তো বাকি 5 জনকে কোনো এই যে টিকিটটা কেনই দেওয়া হলো না, আর তাদের মধ্যে এই 5 জনের বিষয়ে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের মূল্যায়নটা কি ছিল, সেটা একটু বিশ্লেষণ করার চেষ্টা করছি। 2019 সালে লোকসভা ভোটের আগে প্রথম যদি আমরা অর্জুন সিং নিয়ে আলোচনা করি, যখন 2019 সালে লোকসভা ভোট হয়, এর আগের বারের ইলেকশনটা, তখন কিন্তু তৃণমূলের টিকিট দেওয়া হয়নি অর্জুন সিংকে। তৃণমূলের টিকিট পেয়েছিলেন দীনেশ ত্রিবেদী। আর সেই তৃণমূলের টিকিট না পেয়েই বিজেপিতে যোগ দিয়েছিলেন কিন্তু এই ব্যারাকপুরের দুর্দণ্ড প্রতাপ নেতা অর্জুন সিং, এবং তিনি দীনেশ ত্রিবেদীকে হারিয়েওছিলেন। কিন্তু সেই অর্জুনই যখন 2022 সালে পুনরায় আবার তৃণমূলে ফিরে এলেন, এটাকে অনেককে ঘর বাপসি বলা হয় বা ঘর ওয়াপসি। তারপর শাসক দলেই ছিল বটেন, কিন্তু তৃণমূলের ঘরোয়া নেতৃত্বরা, তৃণমূলের যে ঘরোয়া আলোচনা হয়, সেখানে কিন্তু অনেকে বলা বলি করতেন যে এই অর্জুন সিং না বিজেপি নেতাদের সঙ্গে যেন একটা যোগাযোগ রয়েছে। আবার অর্জুন ঘনিষ্ঠ মহলে বারবারই বলে এসেছিলেন যে তৃণমূল আসলে 2024 সালে তাকে টিকিট দেওয়ার কথা নিশ্চয়তা দিয়েছিল, মানে কনফার্ম করেছিল যে অর্জুন সিংকে 2024 সালে তাকে টিকিট দেওয়াই হবে লোকসভা। সেই জন্য তিনি তৃণমূলে ফিরেছিলেন। আবার তৃণমূলের যারা নেত্রী রয়েছে তারা বলছে না 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 না, অর্জুনকে এরভাবে কোনো কনফার্মেশন লেটার দেওয়াই হয়নি, মানে কোনো এরকম গ্যারেন্টি দেওয়া হয়নি যে অর্জুন সিংকেই ব্যারাকপুরে 2024 সালে তৃণমূল থেকে আবার দাঁড় করানো হবে। অ্যাকচুয়ালি দর্শক, রাজনীতিতে না কোনো কনফার্মেশন লেটার হয় না, কোনো কনফার্ম হয় না, যে কোনো গ্যারেন্টি হয় না যে আপনাকে টিকিট দেবেই, এর কোনো নিশ্চয়তা নেই, বাধ্যবাধকতা নেই, যে কোনো মুহূর্তেই পাশা উল্টে যেতে পারে। দ্বিতীয়ত, ব্যারাকপুর এমনিতেই কিন্তু একটা তৃণমূলের হারা সিট। দর্শক, এটা বুঝতে হবে যে তৃণমূল যখন রাজনীতি বিশ্লেষণ করছে, যখন স্ট্র্যাটেজি সাজাচ্ছে, তখন তৃণমূলকে ভাবতে হবে যে কীভাবে ব্যারাকপুর জিততে হবে। প্রথমত, ব্যারাকপুর তৃণমূলের কাছে একটা হারা সিট। তো সেই রকম একটা আসন যদি পুনরুদ্ধার করতে হয়, তাহলে দলেরই কোনো আস্থাভাজন নেতাকে দিতে হবে, যে দলের কাছাকাছি লোক, বিশেষ করে পিসি ভাইপুর কাছাকাছি লোক হতে হবে, যে দলের উপর দল যার উপর খুব অন্ধভাবে ভরসা করতে পারবে, এইরকম নেতা খুঁজছিল। আর বিশেষ করে দেখা গিয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত পার্থ ভৌমিক, যাকে এবারে ব্যারাকপুর থেকে টিকিট দেওয়া হয়েছে। তাই এর ক্ষেত্রে কিন্তু পার্থ ভৌমিকের টিকিট দেওয়ার পেছনে তৃণমূলের মূল যে লক্ষ্য, সেটা হচ্ছে, এটা একটা জিনিস ভাবতে হবে দর্শক, সেটা হচ্ছে যদি পার্থ ভৌমিক হেরে যায় তাহলেও তৃণমূলের কোনো লোকসান নেই, কারণ সরকার তো আর রয়েছে তৃণমূল। যদি পার্থ ভৌমিক লোকসভাটাও হেরে যায়, লোকসভাতে অটোমেটিক্যালি এখন বিজেপি ধরুন, কিন্তু পার্থ ভৌমিক তো তৃণমূলের থাকবে, পার্থ ভৌমিক তো আর চলে যাবে না বিজেপি। সুতরাং এই নেতাকে কাছে রাখতে পারবে, এই সাপেক্ষে কিন্তু তৃণমূলের কোনো লোকসান নেই। তাছাড়া অর্জুনকে যদি টিকিট দেওয়া হয়, অর্জুনকে নিয়ে কিন্তু একটা ব্যারাকপুরে তৃণমূলের মধ্যেই গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে। মানে অর্জুন চলে যাওয়া, 2019 সালে দীনেশ ত্রিবেদীকে হারানো, আবার 2022-এ চলে আসা, তো এই জিনিসটা না মানে কেউ পছন্দ করেনি। বিশেষ করে অর্জুনকে ঘিরে দলের মধ্যেই যারা বিধায়ক রয়েছে তাদেরই মধ্যে ক্ষোভ ছিল। এদের মধ্যে যেমন সোমনাথ সেন, সুবোধ অধিকারী, এই সোমনাথ সেন সুবোধ অধিকারী কিন্তু এমএলএ ওই এলাকার, ওই ব্যারাকপুর লোকসভার মধ্যে। সোমনাথ সেন এবং সুবোধ অধিকারীর মধ্যে বিধায়করা কিন্তু অর্জুনের বিরোধিতাকে একটা যেন রুটিনে পরিণত করেছিল, এবং তারা বারবার যে যাতে অর্জুন সিংকে টিকিট না দেওয়া হয় তার জন্য কিন্তু বারবার তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছেন যে অর্জুন সিং এর প্রতি তাদের ক্ষোভ রয়েছে এবং অর্জুন সিংকে যেন লোকসভা ভোটে টিকিট না দেওয়া হয়। সুতরাং অর্জুন সিংকে প্রার্থী যদি করা হয় বা তৃণমূল যদি প্রার্থী করতো, তাহলে কিন্তু একটা তৃণমূলের মধ্যেই একটা অন্তর্দ্বন্দ্ব, এরকম একটা আশঙ্কা ছিল, নিজেদের মধ্যে একটা গোষ্ঠীদ্বন্দ্ব লেগে যেত। তৃণমূলের কর্মীরাই ঠিকভাবে একত্রিত হয়ে লড়াইটা লড়তো না। এইসব অনেক কিছু ভেবে চিনতে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব ঠিক করেছে না, অর্জুন সিংকে টিকিট দেওয়া যাবে না, তার থেকে পার্থ ভৌমিক বেটার অ্যান্ড বেস্ট। যেখানে পার্থ ভৌমিক হচ্ছে প্রথমত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ, দ্বিতীয় কথা হচ্ছে একজন অনুগত সৈনিক, যে তৃণমূলটা ছেড়ে যাবে না। আরেকটা জিনিস কি বলুন তো, যে পার্থ ভৌমিককে এই যারা বিধায়করা বা কাউন্সিলররা মানে অভিযোগ জানিয়েছে, তারা কিন্তু পার্থ ভৌমিকের প্রতি তাদের অভিযোগ নেই,
অর্থাৎ পার্থভূমিকে তাদের নেতা হিসেবে তারা মেনে নেবে। কিন্তু অর্জুন সিংকে যদি টিকিট দিত তৃণমূল, তাহলে কিন্তু তৃণমূলের মধ্যেই গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়ে যেত এবং তৃণমূলের মধ্যেই নিজেদের একে অপরকে হারানোর চেষ্টা করতো। সুতরাং তৃণমূল এই জায়গাটা খুব বিচার বিশ্লেষণ করে, গভীরভাবে বিচার বিশ্লেষণ করে যে পার্থভূমিক ইজ দ্য বেস্ট ক্যান্ডিডেট ফর ব্যারাকপুর পার্লামেন্টারি কনস্টিটিউশন। তো স্বাভাবিক কারণে যে ব্যারাকপুরের মতো জায়গায় যদি জিততে হয়, এখানে পার্থভূমিক বেস্ট ক্যান্ডিডেট, যেখানে তৃণমূলের অন্তর্দ্বন্দ্বও থাকবে না, তার সাথে সাথে তৃণমূল ফুল সাপোর্টটা, একদম লড়াইটা দিতে পারবে, একদম যুদ্ধটা লড়তে পারবে। এরপর আছে শান্তনু সেন। শান্তনু সেন, দেখুন শান্তনু সেনকে যদি লোকসভার প্রার্থী হতে না পেরে শান্তনু সেন কিন্তু দুঃখিত বলে এরকম একটা তৃণমূলের অন্তরে সবাই জানে যে শান্তনু সেন দুঃখিত বা দুঃখ প্রকাশ করেছে, কিন্তু তখন তিনি অতটা ভেঙে পড়েননি বা বাইরে কান্নাকাটি করেননি ঠিকই, কিন্তু তিনিও যে টিকিটটা চেয়েছিলেন এটা আকার ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন। কিন্তু তাকে দল কেন টিকিট দিল না শান্তনু সেন? কারণ যে দেখুন রাজ্যসভার সাংসদ পদ থেকে সদ্যই শান্তনু সেনের মেয়াদটা ফুরিয়েছে। এই সদ্য রাজ্যসভা সাংসদ থেকে এসছে, এখন কতটুকু রাজনীতি জানে, কতটুকু মাঠে লড়াই করেছে সন্দেহ আছে। এই সদ্য রাজনীতি করেছে, এসছে, আর কিছুদিন সময় দেওয়া যায়, এখনই তাকে মাঠে ময়দানে নামিয়ে দিতে হবে এরকম কোনো কারণ নেই। তো এটা একটা প্রথম কথা যেটা তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা ভেবেছে। তার সাথে সাথে আরও যে অনেকগুলো কারণ রয়েছে, যেমন যখন শান্তনু সেন যখন কাউন্সিলর ছিলেন, তখন কিন্তু তার এলাকার একজন প্রভাবশালী গায়ক ছিলেন, যে কিন্তু বারবার মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অভিযোগ জানিয়েছিলেন। শুধু তাই নয়, যে শান্তনু সেনের স্ত্রী কাকলি সেন, তিনিও কিন্তু 4 নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর। 4 নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর কাকলি সেন, তার বিরুদ্ধেও অনেক অভিযোগ রয়েছে। প্রথমত শান্তনু সেনের বিরুদ্ধেও অনেক অভিযোগ রয়েছে তার এলাকায়, তার স্ত্রী কাকলি সেন যে 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। একজন নামকরা গায়ক পর্যন্ত অভিযোগ জানিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, এরকম দলের একাংশের কাছে খবর। সুতরাং এইরকম পরিস্থিতিতে তাকে টিকিট দেওয়াটা কি ঠিক হবে? আরও একটা কারণ, একটা চ্যানেলে যখন বিতর্ক সভা হয়, যেহেতু শান্তনু সেন একজন তো মুখপাত্র, তৃণমূলের মুখপাত্রের কাজ কি মার্কেটিং করা, যে তৃণমূলের খারাপটাকে ভালো হিসেবে প্রচার করতো। তো সেক্ষেত্রে যখন একটা চ্যানেলে বিতর্ক হয়, তখন সিপিএম এর মুখপাত্র ছিল কৌস্তব চট্টোপাধ্যায়। কৌস্তব চট্টোপাধ্যায় মন্তব্যের মুখে মেজাজ হারিয়ে এই শান্তনু সেন মাইক্রোফোন খুলে স্টুডিও ছেড়ে বেরিয়ে গেছিলেন। এটা এইরকম একটা ব্যবহার কিন্তু মুখপত্রের কাম্য নয়। সুতরাং এইসব ভেবে চিনতে মনে করা যে না, শান্তনু সেন এখনো পর্যন্ত ঠিক পরিণত নয়। তবে যেটা খবর পাওয়া যাচ্ছে দর্শক, যে শান্তনু সেন আপাতত জুন মাসে, এই বছর জুন মাসে একটা উপনির্বাচন হবে। সেই জুন মাসে 1 জুন, যেখানে হয়তো বরাহনগর বিধানসভা থেকে শান্তনু সেনকে মেবি প্রার্থী করা হতে পারে। তো এইসব ক্ষত যে বরানগরের স্থানীয় নেতৃত্ব অবশ্য এই বিষয়ে কোনো মন্তব্য করেনি, কিন্তু মনে করা হচ্ছে যে শান্তনু সেন আপাতত বরানগর এই উপনির্বাচনে এই বিধানসভা থেকে কন্টেস্ট করবেন। আর উপনির্বাচন মানে যেখানে শাসক দলের জয়ের সম্ভাবনা অনেক বেশি। এরপর সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় গত বিধানসভাতে ভোটে বাঁকুড়া বিধানসভা টিকিট দিয়েছিল তৃণমূল, কিন্তু তিনি পরাস্ত হয়েছিলেন। তারপরেও সায়ন্তিকা কিন্তু ধারাবাহিকভাবে বাঁকুড়া যেতেন এবং সভা সমিতি করতেন, এবং তিনি এক কথা বলতে পারেন বাঁকুড়ার মাটিটা কামড়ে পড়েছিলেন। শুধু এরকম না, বিধানসভা হারলেও একাধিক যে সরকারি সংস্থা তার কিন্তু পদ দখল করেছিলেন। তাই শাসক দলে অনেকে মনে করেছিল যে হয়তো সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে এইভাবে এত দায়িত্ব দিয়ে রেখেছে, তাহলে নিশ্চয়ই সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবার টিকিটটা পাবে এবং বাঁকুড়া কেন্দ্র থেকে হয়তো কন্টেস্ট করবেন। কিন্তু তৃণমূলের প্রথম সারির নেতাদের মধ্যে একাংশের দাবি যে লোকসভা প্রার্থী করার বিষয়ে শান্তিকার নাম সেভাবে কোনোভাবেই ভাবাই হয়নি। বিশেষ করে ব্রিগেডের জনগর্জন সভা মঞ্চ যখন প্রার্থীদের নাম ঘোষণা করা হয়, তখন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে যান এবং পরে বলেন যে আমার শরীর খারাপের জন্য আমি বেরিয়ে গেছি। কিন্তু তিনিও বলেছিলেন যে না, আপাতত বিজেপিতে যাচ্ছেন না বা দল পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। তবে তিনি দলের অন্দরে একটু ক্ষোভ প্রকাশ করেছিলেন, একটু অভিমান হয়েছিল। বুঝতেই পারছেন টিকিট না পেলে তার যে একটা কষ্ট, সেই যন্ত্রণা যারা টিকিট না পায় তারাই বোঝে। টিকিটটা পেলাম না, কি কষ্ট। টিকিটটা পেয়ে গেলে অ্যাটলিস্ট 5 বছর শিরোনামে তো থাকা যেত। তো সেখানে একটা কষ্ট তো ছিলই। কিন্তু তৃণমূল সূত্রে খবর যে বাঁকুড়া কেন্দ্রে প্রাথমিকভাবে প্রার্থী করার কথা একটা ভাবা হয়েছিল একজন কৃতি চিকিৎসকের কথা। এবং মাস দেড়ে আগে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়া সফরে গিয়েছিলেন, তখন কিন্তু তৃণমূলের মুখোমুখি মানে তৃণমূল নেত্রীর মুখোমুখি হওয়ার কথা ছিল ওই ডাক্তারবাবুর, কিন্তু হয়নি যে কোনো কারণে হোক। শেষ পর্যন্ত চিকিৎসকের সঙ্গে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎ হয়নি। তো সেই অবস্থানে দাঁড়িয়ে তালডাঙ্গার বিধায়ক অরূপ চক্রবর্তীর নাম শেষমেশ ঠিক করে যে অরূপ চক্রবর্তী লড়াইটা করবেন। এরপর আছে সুনীল মণ্ডল এমন একজন ব্যক্তিত্ব, যেখানে বর্ধমান পূর্ব আসনে গত লোকসভায় তৃণমূলের টিকিটে জিতেছিল কিন্তু এই সুনীল মণ্ডল।
ভাবুন, বর্ধমান পূর্ব আসনে গত লোকসভায় তৃণমূলের টিকিটে জিতছিল, কিন্তু 2020 সালে এই সুনীল মণ্ডল শুভেন্দু অধিকারীর সঙ্গে ডিসেম্বরে বিজেপিতে যোগ দিয়ে দিলেন। ভাবলেন যে ওই দিকে গেলে হয়তো কিছু পাওয়া যাবে। পরে অবশ্য যখন দেখলেন যে না 2021 সালে বিজেপি জিতলো না, সরকারে এলো না, তখন কিন্তু নিজে উদ্যোগে মোটামুটি আবার তৃণমূলে ফিরে এলেন, বললেন আমার ভুল হয়ে গেছে। তো নিজে থেকেই ফিরেছিলেন, তৃণমূল এটাকে খুব ভালো চোখে নেয়নি। 2021 সালে বিধানসভা ভোটের কয়েক মাস পর থেকে কিন্তু তিনি আস্তে আস্তে করে টিকিট আবার তৃণমূলটা করতে শুরু করেন। কিন্তু তৃণমূল আপাতত তাকে সেই হিসাবে কাছের খবরের শিরোনামে বলুন বা প্রাধান্য দেয়নি যে তাকে এবারে টিকিটটা দেওয়া উচিত। শেষমেশ আসি যে মৌসুম বেনজির নূর গত লোকসভা ভোটের মুখে কয়েক মাস আগে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন মৌসুম নূর ওই মালদাহা নাম যেটা, তো সেই স্বাভাবিক কারণে মৌসুম বেনজির নূর কংগ্রেসই করতেন, কংগ্রেসে তার যথেষ্ট একটা প্রভাব ছিল। কিন্তু তার মনে হলো না আর কংগ্রেসটা করা যাবে না, তাই গত লোকসভা যখন 2019 সালে হয় তার কয়েক মাস আগেই তিনি মোটামুটি তৃণমূলে যোগ দিয়েছিলেন এবং তৃণমূলের প্রার্থী করে মালদা উত্তর কেন্দ্র থেকে তাকে তৃণমূল প্রার্থীও করে এবং তাকে তৃণমূল প্রার্থী করার পর তিনি বিজেপির নেতা খগেন মুর্মুর কাছে হেরে গেছিলেন এবং মৌসুমের বিরুদ্ধে কিন্তু দাঁড়িয়েছিল কংগ্রেসের প্রার্থী তার মামাতো ভাই ঈসা খান চৌধুরী। এবার মৌসুমের বক্তব্য ছিল যে মূলত ভোট কাটাকাটির কারণে হয়তো তিনি হেরেছিলেন, কিন্তু তাকে আবার টিকিট দেওয়ার কথা তৃণমূল আপাতত ভাবেনি, কারণ মনে করেছিল যে না টিকিট না দিয়ে বরং তাকে রাজ্যসভা সাংসদ করে দেওয়া হোক, সেই হিসাবে তাকে রাজ্যসভা সাংসদও করে দিয়েছিলেন। কিন্তু এবার হয়তো মৌসুম বেনজির নূর ভেবেছিলেন যে আমিও মালদা আবার উত্তর থেকে আবার হয়তো টিকিট পাবো, দাঁড়াবো, কিন্তু সেই প্রত্যাশা আপাতত পূরণ হয়নি, কারণ রাজ্যসভা সাংসদ ছিলেন। আর একটা জানেন রাজনীতিতে একটা নিয়ম আছে, অলিখিত নিয়ম যাকে বলে, যে পরাজিত প্রার্থীকে আবার দাঁড় না করানোই উচিত। যে একবার হেরে গেছে তাকে আবার দাঁড় করিয়ে শুধু শুধু বানরের মুখ পড়িয়ে লাভ নেই। দ্বিতীয়ত সেই গনি খানের গড় বলে বলা হয় যেটা, সেই গনি খান চৌধুরী কিন্তু আজকে ক্ষয়িষ্ণু, আজকে সেই গনি খান চৌধুরীর নামও নেই বা কংগ্রেসের সেই প্রাদুর্ভাবও নেই। তাই আবার গনি খানের যদি আবার মৌসুম বেনজির নূরকে প্রার্থী করা, আবার যদি ঈসা খান চৌধুরী ওইরকম আবার গনি খান চৌধুরী কাউকে টিকিট দিয়ে দেওয়া হবে, তো সেক্ষেত্রে ভোট কাটাকাটি একটা ব্যাপার থাকে। তার বর্তমান যে প্রজন্মের কাছে ওই গনি খান চৌধুরীর নামটাও অতটা পরিচিত নয়, বা সেই হিসাবে আর ভোট বাক্সে কতটা প্রভাব পড়বে এ নিয়ে সন্দেহ রয়েছে। তো এইসব ভেবে চিনতে যে ভাগ্নিকে মৌসুম বেনজির নূরকে আর এবারে টিকিট দেয়নি, তো ভোট কাটাকাটির পুনরাবৃত্তি যাতে না হয়, তো এইসব ভেবে চিনতেই কিন্তু সব দিক ভেবে চিনতে মোটামুটি প্রাক্তন IPS ছিলেন প্রসূন বন্দ্যোপাধ্যায়কে এবারে টিকিটটা দিয়েছে ওইখানে। যেহেতু ঘটনাচক্রে প্রসূন নিজেও কিন্তু প্রসূন বন্দ্যোপাধ্যায় ছিলেন বালুরঘাটে দাঁড়াবো, সুকান্ত মজুমদারের বিরুদ্ধে, কিন্তু মনে করা হয়েছে যে না, তৃণমূল মনে করেছে যে বালুরঘাটে একজন স্থানীয় নেতাকে দিতে হবে, স্থানীয় তৃণমূল নেতাকে দিতে হবে যে মাটিটা কামড়ে পড়ে থাকবে, সেই হিসাবে বিপ্লব মিত্রকে দেওয়া হয়েছে। এবারে কিন্তু ফাইট কঠিন হবে সুকান্ত মজুমদারের ক্ষেত্রে, কারণ বিপ্লব মিত্র ওই এলাকার ভালো একটা জানাশোনা রয়েছে। তাই সেই কারণে ভেবেছে না না প্রসূন বন্দ্যোপাধ্যায় তুমি বরং যাও মালদাতে, ওখানে গিয়ে লড়ো, বিপ্লব মিত্রই বরং এই বালুরঘাট থেকে লড়ুক। তো এক কথায় বলা গেলে প্রসূন বন্দ্যোপাধ্যায় কিন্তু একদা কর্মসূত্রে মালদা রেঞ্জের DIG ছিলেন, ফলে মালদাটা মোটামুটি প্রসূন বন্দ্যোপাধ্যায়ের চেনা জানাশোনা। তো সেই অঙ্কে এগিয়েছে মমতা। আমি প্রথম থেকে বলেছি আপনাদের যে টিকিট কিন্তু একদিনের বা আচমকাই হয় না, ওরকম যে আজকে টিকিটটা নাম ঘোষণা হয়ে গেল, আজকে ওই পার্টি থেকে এলো, কালকে আমি ওকে টিকিট দিয়ে দিলাম, এরকমটা কিন্তু নয়। টিকিট দীর্ঘ একটা পরিকল্পনা, যেখানে দীর্ঘদিন ধরে রিসার্চ করতে হচ্ছে, 6 মাস 8 মাস বছর, যে কোন এলাকায় কোন প্রার্থীকে টিকিট দেওয়া উচিত, কার জয়ের সম্ভাবনা রয়েছে, এইসব ভেবেচিন্তে টিকিট দেওয়া যায়। তৃণমূল বিশেষ করে যেহেতু তার একটা প্রফেশনাল একটা টিম রয়েছে, কোম্পানি, তারা প্রতিনিয়ত রিসার্চ করে, প্রতিনিয়ত অবজার্ভ করছে যে কোন এলাকায় কোন প্রার্থীকে দিলে জয়ের সম্ভাবনা রয়েছে, সেই হিসাবে তৃণমূল অনেক চিন্তা ভাবনা করে এই 5 জনকে টিকিট দেয়নি এবং তার পরিবর্তে তারা 42 জন অন্য প্রার্থীর নাম ঘোষণা করেছে। দর্শক, এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে দয়া করে কমেন্ট করুন, আর অবশ্যই আমার বাংলার সাথে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, ধন্যবাদ।